ভালো রেমিটেন্স পাঠাচ্ছি, ভালো রেমিটেন্স বলতে কি সঠিক রেমিটেন্সটা পাঠাচ্ছি, আমরা কোনো অবৈধ পথ সহসায় অবলম্বন করতে চাচ্ছি না। আপনি সঠিক এবং বেশ ভালো নিরাপত্তা দিতে পারছেন, খুব কঠোর নিরাপত্তা দিতে পারছেন, তখন কিন্তু পর্যটকরা আগ্রহী হবে। প্রিয় দর্শক, প্রবাসীদের রেমিটেন্সে দেশের অর্থনীতি সচল থাকে। বলা হয় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন। সেই সব স্বপ্নবাজ মানুষদের কথা বলবো আরটিভির নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসেতে। আপনাদের সঙ্গে আছে বরাবরের মতোই আমি মাসুক সিদ্দিক, এবং আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন গ্রিক বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার। স্বাগতম, বসুন। কেমন আছেন? বেশ ভালো আছি, এবং আরটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এত সুন্দর একটা আয়োজনে, এবং এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে প্রবাসীদের হয়ে কথা বলতে পারবো। একদমই তাই, এবং আমি আপনাকে পার্সোনালি ধন্যবাদ জানাবো অনুষ্ঠানের মাধ্যমে যে আপনি দ্বিতীয়বারের মতো আমাদের এই আয়োজনকে সমৃদ্ধ করতে এসেছেন। দাদা, এতদিনে আরো বেশ কিছু গুণের কথা আমরা জেনে ফেলেছি ইতোমধ্যে আপনার ব্যাপারে। একটা কবিতা আবৃত্তি শুনতে চাই। ঠিক আছে, আসলে কবিতা শুনতে এবং আবৃত্তি করতে আমার বেশ ভালোই লাগে। আচ্ছা। তবে আজকে যদি আপনাদের আরটিভির মাধ্যমে একটা কবিতা করা যায়, আমিও নিজের কাছে ভালো লাগবে আর কি। তাহলে সুন্দর একটা সূচনা হোক কবিতার মাধ্যমে। আমি জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটি পড়ে শোনাই। নিশ্চয়ই। বেনিমাধব, বেনিমাধব, তোমার বাড়ি যাব। বেনিমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনিমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণি, পাশের দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন সারি। আলাপ হলো বেনিমাধব, সুলেখাদের বাড়ি। বেনিমাধব, বেনিমাধব, লেখাপড়াই ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনিমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধেবেলা পড়তে বসলে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো। বেনিমাধব, বেনিমাধব, এতদিন পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে চাই একতলা ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ ছুটেছে, কাল কি হবে? কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেনিমাধব, আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এবং এত চমৎকার সুন্দরভাবে আবৃত্তি করছিলেন যে একদম মুগ্ধ হয়ে গেছি আমরা, এবং অবশ্যই আরটিভির দর্শকরাও মুগ্ধ হয়েছেন। আবৃত্তিকে অনেক আগে থেকে চর্চা করা হয়? আবৃত্তি চর্চাটা আসলে আমি যখন কলেজ জীবনে পদার্পণ করি, তখন থেকে বিভিন্ন অনুষ্ঠানে তবলা বাজানো, আচ্ছা, তারপরে একটু আবৃত্তি করা, হ্যাঁ, তারপর ছোট ছোট যে নাটকগুলো হতো তার সাথে যুক্ত থাকা। থিয়েটার, আমাদের এলাকায় একটা থিয়েটার আছে ফরিদপুর জেলা সদরে বহুরূপী, ওইখানে প্রায় 4 বছর ধরে কাজ করা ওদের সাথে। এই ক্ষেত্রে সাংস্কৃতিক অঙ্গন যেটা, সেটা আমার বেশ পদচারণা হয়েছে। আচ্ছা।
আর এখন গ্রিসও যেটা চলছে, আমরা অনেক অনেক দুইটা সংগঠন আছে, তাদের সাথে আমরা বেশ অতপ্রতভাবে জড়িত আমি। চমৎকার। আসলে দেশে একটা বয়সে সাংস্কৃতিক চর্চা করবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু স্বাভাবিকের চেয়েও বেশি বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি দেশের বাইরে গিয়েও বাংলা সংস্কৃতির চর্চা করছেন। সাধুবাদ আপনাকে, এভাবেই এগিয়ে যান। এবার তো দীর্ঘদিন পরে এলেন। দীর্ঘদিন বলতে প্রায় 1 বছর। প্রায় 1 বছর, প্রায় 1 কারণ গত বছর। বছর আপনার সাথে আমার দেখা হয়েছিল। প্রায় 1 দারুণ। বছর। দেশে তো অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে গত 1 বছরে। আসলে পরিবর্তন প্রতিনিয়তই ঘটে। কেমন দেখছেন এবার বাংলাদেশ? এবারকার বাংলাদেশ আমি মোটামুটি অনেক ভালো দেখছি। তারপরে যে যদি আমার পেশাগত জায়গা থেকে বলি, সেইখানে কিছুটা পরিবর্তন হয়েছে, আচ্ছা, আবার কিছুটা প্রয়োজন। আমি সেই বিষয় বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তবে আমি শুধু বলতে চাই যে আমি দেশে যে ছুটি কাটাতে আসি, জি, এবং ছুটি কাটানোর যে বিষয়গুলো, সেটা হচ্ছে কি, আমার যদি সুযোগ থাকতো আমি প্রত্যেক মাসের পরে চলে আসতাম। যদি সুযোগ থাকতো যে 1 মাস আমি দেশের বাইরে আছি, 1 সপ্তাহ ছুটি পাচ্ছি, 1 সপ্তাহের মধ্যে আমি চলে আসতে পারবো, এরকম সুযোগ থাকলে আমি প্রত্যেক মাসে আসতাম। এটাই হয়তোবা দেশের প্রতি আপনার ভালোবাসা। ভীষণ 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 ভালোবাসা। আর তারপরে নিজের পরিবার, বন্ধু বান্ধব, যাদেরকে আমি খুব বেশি অনুভব করি, খুব মিস করি। এবং বিশেষ করে আমার এলাকাতে যে আমার ভাই ব্রাদার আছে, তাদের সাথে কথোপকথন, চায়ের আড্ডা, সব কিছু মিলেমিশে আমার কাছে মনে হয় যে আমার প্রবাস জীবনটা খুব কষ্টের, আমার আচ্ছা, আচ্ছা। ভীষণ কষ্টের। আসলে প্রত্যেকটি জায়গায় আপনি যেমনটা কবিতায় বলছিলেন যে আলোর নিচে আরেক ধরনের আলো, সত্যিই তাই, যে সেখানে হয়তোবা কষ্ট আছে, কোনো না কোনো দিক থেকে আসলে আলোও আছে। সেই জায়গাগুলো নিয়েও হয়তোবা আমরা শুনবো কোনো না কোনো দিন। কিন্তু আজকে একদমই আপনার কর্মজীবন সম্পর্কে শুনতে চাই, যে এই যে 1 বছরে গ্রিসে আপনার কর্মজীবন এখন কেমন চলছে? খুবই ভালো, খুবই ভালো। বিষয়টা হচ্ছে, আমরা যে প্রতি বছরে দেশে আসি, কারণ প্রতি বছর দেশে আসতে গেলে ইউরোপ থেকে বেশ হিউজ একটা টাকার প্রয়োজন, যেমন যাতায়াত ব্যবস্থা, মানুষের জন্য উপহার নিয়ে আসা, এইখানে এসে নিজে চলা, এবং দেখেন আমার তখন ইনকাম থাকে না। একদম, একদম। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যে গ্রিস তো যেহেতু পর্যটন নির্ভর দেশ, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন যে দ্বীপগুলো আছে, সেই সব দ্বীপে আমরা রেস্টুরেন্টে কেউ জব করে, আচ্ছা। কেউ বারে জব করে, কেউ অন্যান্য সেক্টরে জব করে। কিন্তু এই দ্বীপগুলোতে যে সিজনাল যে জবগুলো থাকে, সেখানে বেশ ভালো একটা স্মার্ট স্যালারি পাওয়া যায়। একদমই তাই। তো সেই ক্ষেত্রে দেখা যাবে 6 মাস 7 মাস ওইখানে জব করলে বাকি 2-3 মাস গ্রিসে অন্য কোথাও, মানে গ্রিস বলতে কি সিটি শহর অ্যাথেন্সে জব করলে তাতে মনে করেন যে বেশ কিছু অর্থ চলে আসে, তারপরে দেশে এসে ঘোরা যায়। তো সেই ক্ষেত্রে মোটামুটি সমস্যা হয় না, এবং আচ্ছা। বেশ ভালো থাকা যায়। আচ্ছা, আপনি ভালো আছেন সেটা আমরা ইতোমধ্যে জেনেছি, এবং আপনার এই ভালো থাকার পিছনে আসলে একদিনের পথ চলা নয়। একদম শুরুতে যাওয়াটা কিভাবে হলো? যেহেতু আরো 1 বছর আগে শুনেছি, অনেক নতুন দর্শক আছে, তাদের জন্য শুনতে চাই। দেখেন, আমি যখন গ্রিসে পৌঁছাইলাম, তখনকার জীবনটা কিন্তু খুবই কষ্টের ছিল। কষ্টের বলতে কি, যে আপনার কাছে তখন কাজের সমস্যা, আপনি ওই দেশের ভাষা জানেন না, আপনার বিভিন্ন ধরনের আপনার পেপারস তৈরি করতে হচ্ছে, তারপর আপনার রেসিডেন্সিয়াল পারমিটের জন্য আপনার অনেক ধরনের পেপারস প্রয়োজন হয়, সেইগুলো আপনার জোগাড় করতে হচ্ছে। এদিক দিয়ে ভালো একটা কাজের দরকার। যতক্ষণ পর্যন্ত আপনি ওইখানকার গভর্নমেন্টকে ট্যাক্স না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সরকারি কোনো ফ্যাসিলিটি পাচ্ছেন না। আচ্ছা। এই সব কিছু মিলিয়ে বেশ কষ্টকর। তবে আবার এখন কিন্তু একটা বিষয় আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি, 3 বছর যাবত, 3-4 বছর হয়ে গেছে, যে বাংলাদেশ সরকারের সাথে গ্রিস সরকারের সাথে একটা চুক্তি হয়েছিল। আচ্ছা। সেই চুক্তিতে গ্রিসে যারা অবৈধ ছিল, যাদের বৈধ কাগজপত্র ছিল না, তারা প্রায় 10,000-এর উপরে বৈধতা পেয়েছে। আচ্ছা। এবং তারা এখন বেশ ভালো আছে, তারা এখন সরকারকে ট্যাক্স দিচ্ছে, এবং সরকার থেকে সেই ফ্যাসিলিটিটা পাচ্ছে। আচ্ছা। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখনকার জীবন চলাটা বেশ, যারা কাগজ পেয়েছে তাদের জন্য ভালো, এবং যারা পায়নি তাদের জন্য বেশ মুশকিল। চমৎকার, সুন্দর। আপনি প্রতিটি কথাই আসলে খুব গঠনমূলকভাবে বলছেন, কারণ আমরা সাধারণত সোসাইটিতে যেটা দেখি, হয় আমরা খুব ভালো বলি, না হলে খুব খারাপ বলি। মাঝামাঝি যে একটা অবস্থান আছে, কোথাও কোনোটা ভালো বা কোনো জিনিস খারাপ, এই জায়গা নিয়ে এই গঠনমূলক আলোচনাটা আসলে খুব কমই বের হয়ে আসে। বাংলাদেশিরা যারা গ্রিসে আছেন, তারা এখন আপনি বলছেন যে অনেকখানি ভালো আছেন, কিন্তু একটু খারাপ থাকাও শুনি যে কোন দিক থেকে একটু কঠিন হচ্ছে। কঠিন বলতে কি, দেখেন, কঠিন হচ্ছে
আপনার কাজ, আপনি নিজে কাজ করবেন তার নিজের একটা আগ্রহ থাকতে হবে। জি। আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের ভাষাটা যদি না পারেন, না বলতে পারেন, তাহলে আপনি তাকে নিজের যে একটা ওই মনের যে ভাবটা সেটা কিন্তু আপনি প্রকাশ করতে পারছেন না। আর যদি আপনি প্রকাশ করতে না পারেন, আপনি তাকে কিভাবে বুঝাবেন যে আপনি কি চাচ্ছেন। একদম। এবং আপনি যে আপনি মনে করেন যে ভালো রেস্টুরেন্টে আপনি কাজ করার যোগ্যতা আছে আপনার, আপনি ভালো কাজ জানেন, কিংবা অন্য কোনো দেশ থেকে কাজটা শিখে আসছেন, তাকে তো আপনার বুঝাইতে হবে। জি। ভাষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি নতুন একটা দেশে যান। তো সেই ক্ষেত্রে আবার যাদের কাগজপত্র নেই তারা কিন্তু লুকিয়ে চুরিয়ে কাজ করা কিন্তু খুবই কষ্টকর। আচ্ছা। খুবই কষ্টকর। বিশেষ করে আমরা যে কৃষি সেক্টরটা দেখি, গ্রিসের প্রসিদ্ধ, বাংলাদেশিদের জন্য প্রসিদ্ধ হচ্ছে মানলদা একটা এরিয়া আছে। আচ্ছা। ওইখানে বেশ প্রায় 8 থেকে 10 হাজার বাংলাদেশি আছে এবং অন্যান্য দেশেরও মানুষ আছে, তবে বাংলাদেশি প্রায় 8 থেকে 10 হাজার আছে। আচ্ছা। তারা যে কৃষি কাজগুলো করছে তাদের কিন্তু প্রচুর পরিশ্রম হয়। সেই তুলনায় যারা রেস্টুরেন্টে কাজ করছে সেই তুলনায় কিন্তু তারা সেই বেতনটা পাচ্ছে না। মানুষ কিন্তু একটা প্রবাসে যাচ্ছে শুধু কি সে কষ্টই করে যাবে সেটা কিন্তু না, একদমই তার তাই। পরিবারকে যে দেখাশোনার যে একটা দায়ভার, কিংবা বৈধ পথে যে টাকা পাঠানো, যে সচ্ছলতা বাংলাদেশ চলবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের যে সরকার তাদেরকে কিন্তু উচিত বিভিন্ন দেশে যারা বাংলাদেশিরা আছে তাদের বিষয়ে কোনো কিছু একটা প্রজেক্ট তৈরি করা, একটা কাজ তৈরি করা। এবং গ্রিসের সাথে কিন্তু বাংলাদেশের ভালো সম্পর্ক বিধায়ী আজকে কিন্তু প্রায় 10,000-এর উপরে বৈধতা পেয়েছে। জি। আর এই সম্পর্কটা যদি আরো ভালো হয় তাহলে আমি মনে করি যে আরো ভালো বাংলাদেশিরা থাকতে পারবে। সেক্ষেত্রে তো আমি বলবো ভাইয়া যে দু দেশেরই আসলে একটা সহ অবস্থানমূলক মানসিকতা লাগবে। অন্যান্য দেশের দূতাবাস বাংলাদেশে থাকলেও গ্রিসের কোনো দূতাবাস বাংলাদেশে নেই। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এইটা নিয়ে কিন্তু আমরা যারা প্রবাসে, গ্রিসে বিশেষ করে আমরা যারা সাংবাদিকতা করি, জি। আমরা এই বিষয় নিয়ে অনেক কথা বলেছি, অনেক লেখালেখি করেছি। কিংবা একটা সময় যারা বাংলাদেশের যারা কর্মকর্তারা ছিলেন কিংবা অন্যান্য পর্যায়ের লোকজন ছিলেন যারা গ্রিসে ভিজিট করেছে তাদের সাথে আমরা কথা বলেছি আচ্ছা। যে আপনাদের কূটনৈতিক যে সম্পর্কটা এটা যত বিল্ড আপ হবে, যত ভালো সম্পর্ক হবে, তারা কিন্তু এইখানে দূতাবাসটা দিতে পারে। এখন প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা চাহিদা আছে যে একদম। কেন সে দূতাবাসটা এখানে দেবে। যদি বাংলাদেশের সাথে গ্রিসের ব্যবসায়িক সম্পর্কটা ভালো হয়, যদি ব্যবসায়িক লেনদেন ভালো হয়, যদি ব্যবসায়িক বিভিন্ন প্রজেক্ট গ্রিস এবং বাংলাদেশের মধ্যে চলতে থাকে, তাহলে কিন্তু একটা পর্যায়ে এসে গ্রিস বাংলাদেশে একটা দূতাবাস দিয়ে দিতে পারে। একদম। কিন্তু এই দিকে কিন্তু দূতাবাস নাই বিধায় অনেক সমস্যা হচ্ছে কিন্তু যারা গ্রিসে আছেন কিংবা যারা গ্রিসে গমন করবেন। যেমন এখন গ্রিস থেকে কিন্তু ভিসা নেওয়া যাচ্ছে, আচ্ছা। গ্রিস থেকে ভিসা নেওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার এই ভিসাটা নিতে হলে কিন্তু আপনার দিল্লি যে গ্রিসের এম্বাসি আছে ওইখানে যাইতে হচ্ছে। এটা তো বেশ বড় একটা জটিলতা। গত 5ই আগস্টের পর থেকে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশিদের সেইভাবে কোনো ভিসা দিচ্ছে না। ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে, তারপর ডাবল এন্ট্রি ভিসা বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র এখন বোধহয় মেডিকেল ভিসাটা ওপেন আছে। আচ্ছা। তো তারা যদি গ্রিসের এম্বাসিতে না যাইতে পারে, জি। কিংবা ওইখান থেকে যে আবেদনগুলো আনলো সব ফাইল প্রসেস হচ্ছে কিন্তু আপনার এম্বাসিতে যাইতে পারছে না, জি। তাহলে কিন্তু তারা গ্রিসে মুভ করতে পারছে না। যার কারণে অনেক অনেক যারা এই ভিসার জন্য অপেক্ষা করছে, যারা বিশেষ করে স্টুডেন্ট যারা আছে, আমি কয়েকটা স্টুডেন্টের সাথে কথা বলেছি, তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই হতাশ। এই পথটা যদি পরিষ্কার না হয় তাহলে আমার মনে হচ্ছে যে গ্রিসে যাওয়াটা খুব একটা মানে কঠিন হয়ে পড়বে আস্তে আস্তে। আচ্ছা। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ সরকার যদি গ্রিসের সাথে সম্পর্ক বলি আর তাদের সাথে কথা বলে যদি গ্রিসে একটা এম্বাসির ব্যবস্থা করা হয়, যদি এম্বাসি নাও দেয়, যে গ্রিসের যে ভিসাগুলো কিংবা ইউরোপের যে দেশের এম্বাসিগুলো নেই, তারা যদি গ্রিসে অন্য কোনো কনসুলার শাখা কিংবা ভিসা সেন্টার যারা এইখান থেকে ভিসাগুলো নিতে পারবে, আচ্ছা। এই ব্যবস্থাটা যদি করে তাহলে কিন্তু এই কষ্টটা এইখানকার বাংলাদেশিদের হয় না। একদমই তাই। এই বিষয় নিয়ে আমার মনে হয় যে সরকারের কাজ করা উচিত। একদমই একদমই আমরাও তাই আশা করি। এবং আপনি যত পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারলেন বিষয়টা, এটার একটা কারণই হচ্ছে আপনি গণমাধ্যমের সাথে জড়িত।
এই যে সাংবাদিকতার সাথে জড়িত, এইটা আসলে কিভাবে শুরুটা হয়েছিল? সাংবাদিকতার সাথে শুরুটা আমার বাংলাদেশ থেকেই। আচ্ছা। 2009 থেকে আমি 2016 শেষের দিকে আমি দেশ ত্যাগ করি। জি। তখন পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন পত্রিকাতে আমি কাজ করে থাকি পর্যায়ক্রমে। আচ্ছা। তারপরে যখন আমি গ্রিসে পৌঁছালাম, আচ্ছা। তো তখন দেখলাম যে ওইখানে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আমি তেমন খুব একটা সাংবাদিক দেখছি না। আচ্ছা। হাতে গোনা দুই একজন ছিল। তো তারাও তখন মানে শুধু নিউজ পাঠাচ্ছে, কিন্তু তাদের বৈধ কোনো নিয়োগপত্র ছিল না। তো আমি ভাবলাম যে আমার আসলে এখানে আমার একটা সুযোগ আছে যে আমি যদি এদেরকে কোনো সাহায্য করতে চাই, আচ্ছা। তো আমার নতুন অবস্থায় আমি তাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। তবে একটা জিনিস করতে পারবো, আমি ওই প্রবাসীদের হয়ে কথা বলতে পারবো। আমার জায়গা হচ্ছে আমি তাদের সাহায্য করতে চাই, কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু সাহায্যের ধরন কিন্তু আলাদা 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 পথ থাকে। কিন্তু আমার কাছে এইটা পথ মনে হয়েছে যে আমি তাদেরকে এইভাবে সাহায্য করতে পারি যে তাদের হয়ে আমি কথা বলতে পারি, এবং এই কথাগুলো শুধু বাংলাদেশ না, বিশ্বের সব জায়গায় যাতে পৌঁছায় যায়, এবং তাদের যে দুঃখ কষ্ট এবং হাসি কান্না যে আনন্দটা, সেইটা যেন আমার মাধ্যমে কিংবা আমি না আমাদের মাধ্যমে, আমাদের এই সংবাদ মাধ্যমে যেন প্রচার পায়। বাহ, খুব দারুণ করে বলেছেন ভাইয়া। যেমনটা হয় সাধারণত, আপনি যেটা আমরা জানলাম যে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনি গ্রিসে গিয়েছেন, ততদিনে কিন্তু আপনার যে লার্নিংটা বা মেধার যে বিকাশটা সেটা বাংলাদেশে হয়ে গিয়েছে। এই কথাটা বলছি এই কারণে যে মানুষ আসলে যে জায়গায় থাকে তার আশেপাশে সব কিছু দেখে তার কগনিটিভ লার্নিংটা হয়। এই কগনিটিভ লার্নিংটা আসলে গ্রিসে যাওয়ার পর কিভাবে হয়েছিল সেই বিষয়টা শুনবো, কিন্তু একটা বিরতির পর। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন প্রদীপ কুমার সরকার। তার গল্প আমরা শুনছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার গল্পেই। যেমনটা বলছিলাম যে কগনিটিভ লার্নিং, মানুষ আশপাশ থেকে যেটা শেখে। আপনি যখন গ্রিসে গেলেন, একদম শুরুর দিকের শিক্ষাগুলো একটু শুনবো, যে জিনিসগুলো মাথায় রেখে সামনে চলে আপনি এখন সফল মানুষের কাতারে। আমি বলবো যে দেখেন, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু একটা অঞ্চল থেকে বের হই। কেউ খুলনা, কেউ বরিশাল, কেউ সিলেট, কেউ ফরিদপুরের। আমরা কিন্তু ওই জায়গাটাতে সাধারণত সীমাবদ্ধ থাকি, বিশেষ করে পড়ালেখা শেষ না করা পর্যন্ত, কিংবা পড়ালেখা করলেও বাইরে চলে আসতেছি। আমরা কিন্তু সব জায়গার মানুষের সাথে ওইভাবে চলাফেরা করতে পারি না। কিন্তু প্রবাসে কিন্তু এটার দারুণ একটা সুযোগ। যেমন আমরা বাংলাদেশিরা প্রায় 35 থেকে 40 হাজারের মতো আছি। আচ্ছা। তো এইটা কি, এটা মানে পূর্ণাঙ্গ বাংলাদেশের সব জায়গার লোক ওইখানে আছে। তো এইখানে দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে সাহায্য করার মতো কারোর মন মানসিকতা ভালো থাকে, কেউ একটু সংকীর্ণ মনের মানুষ থাকে। একদমই তাই। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু যারা প্রথম যায়, বিশেষ করে আমরা যখন এখন মোটামুটি যে অভিজ্ঞতা অর্জন করেছি, কিংবা আমরা যে গণমাধ্যমের সাথে আছি এবং আমরা যে ভালো জব করছি, আমরা কিন্তু আরেকজনকে পরামর্শ দিচ্ছি যে আপনি এইটা এইভাবে করেন, কিংবা আপনি এইভাবে এগোন, এইভাবে জব খোঁজেন, কিংবা এই লোকের সাথে যোগাযোগ করেন, কিংবা এইখানে গেলে আপনি পাচ্ছেন। আমি সংক্ষেপে বলছি, একটা দিক নির্দেশনা। কিন্তু প্রথম পর্যায়ে যখন আমি পৌঁছাইলাম, তখন হাতে গোনা কয়েকটা লোক ছাড়া এরকম পরামর্শ দেওয়ার মতো লোক ছিল না। আচ্ছা। আর যারাই দিত তারাই মানে ওই যে একটু ঘুরিয়ে দিত, যেটা আসলে খুব কষ্টকর ছিল। তারপরও আমি মনে করি এখন যারা আছে, এখন কিন্তু বলতে গেলে খুবই ইয়ং যারা আছে, তারা কিন্তু বেশ ভালো পরামর্শ দিচ্ছে, যারা যতটুকু জানে, এবং সবাই কিন্তু সবাইকে সাহায্য করতে চায়। আমার এই জিনিসটা মানে আমি ওইখানে গিয়ে শিখেছি যে সাহায্য মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হচ্ছে না, আপনার শ্রম দিতে হচ্ছে না, কিন্তু আপনি একটা মানুষকে ভালো একটা পরামর্শ দিচ্ছেন, সঠিক পরামর্শ দিচ্ছেন। আমি মনে করি যে অনেক দামি একটা বিষয়। এই জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত, এবং সবার জায়গা থেকে এটা সদয় হওয়া উচিত। খুবই গঠনমূলক একটা কথা বলেছেন, যে সবাই যদি সবার জায়গা থেকে সদয় থাকি, তাহলে হয়তো বা দেশটা বা দেশীয় কালচারটা বা সমৃদ্ধির যে দ্বার প্রান্তে আমরা যেতে চাই, সেই দ্বার প্রান্তে যাওয়াটা খুব সহজ হবে। আমরা আসলে আপনার কাছে জানতে চাইবো যে যখন আপনি বলছিলেন যে বিভিন্ন অঞ্চলের মানুষ, কিন্তু একটা জায়গায় যদি আমরা করি, একটা পরিচয় বাংলাদেশি, এবং একই সাথে গ্রিস বাংলাদেশ দুই জাতি। যদিও আপনারা দেশের বাইরে আছেন, কিন্তু দেশের বাইরে থেকে দেশের প্রতি ভালোবাসা আপনাদের একটুও কমেনি, কারণ দেশের বিভিন্ন ক্রান্তিকালে আপনারা এগিয়ে এসেছেন যেভাবে পেরেছেন। সেই জায়গা থেকে কিছু অধিকারও আপনারা চান। যেমন আমরা যেটা জেনেছি যে প্রবাসীদের পোস্টাল ভোটের যে ব্যবস্থাটা, সেটাও আপনারা দারুণভাবে চাচ্ছেন এখন। এই বিষয়টা নিয়ে একটু আপনার মুখ থেকে শুনি। এইটা আমি সরকারকে স্বাগতম জানাই প্রথম, যে আমরা
প্রবাসে থেকে আমাদের প্রতিনিধি নির্ধারণ করতে পারছি, আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারছি। কিন্তু এই যে যে মানে আমি বলবো যে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এইটার জন্য অনেক বড় পরিসরে আমার মনে হয় প্রচারণার খুব দরকার ছিল। এবং আমি বেশ কয়েকটা মিডিয়াতে নিউজও হয়েছে, এবং সেটা হচ্ছে গ্রিসে যারা আছে তারা কিন্তু এই বিষয়টা প্রচারণার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। এটি কেন? এইটাই কেন বলতে কি, আমাদের যে দূতাবাস, সেই দূতাবাস বেশ কয়েকটা প্রোগ্রাম করেছে, আমরা জেনেছি। প্রোগ্রাম শেষ হওয়ার পরে অনেক গণমাধ্যম কর্মী সেই যে প্রোগ্রামটা হচ্ছে, অনুষ্ঠানটা হচ্ছে, কিংবা এই পোস্টাল ভোটের যে বিষয়গুলো জানানো হচ্ছে, সেটা তারা আগে থেকে জানতো না। আচ্ছা, যদি তারা আগে থেকে না জানে, তাহলে তারা কিভাবে তাদের যে স্ব প্রতিষ্ঠানে কাজ করে, তো সেই স্ব প্রতিষ্ঠানে কিভাবে নিউজগুলো করবে, এইটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে যে প্রচারের যে বিষয়গুলো, সেই বিষয়টা কেমন যেন আমার মনে হয় বাংলাদেশির যে কমিউনিটি আছে, আমি বেশ কয়েকজন কমিউনিটি নেতার সাথে কথা বলেছি, তারাও বলেছে যে প্রচারটা খুব কম হয়েছে গ্রিসে। এই ক্ষেত্রে প্রায় 1000-এর উপরে সংখ্যাটা হবে, 1500-র মধ্যে মতো এরকম রেজিস্ট্রেশন হয়েছে গ্রিসে, যেখানে গ্রিসে প্রায় 40,000-এর মতো প্রবাসী বাংলাদেশিরা আছে। তবে এখানে একটা কথা আছে, সবাই কিন্তু এনআইডি কার্ড নাই, ভোটার আইডি কার্ড নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু এটাতে আবেদন করতে পারছে না। এখন যাদের নাই তারা তো আবেদন করতে পারবে না, যাদের আছে তাদেরও কিন্তু একটা অভিযোগ আছে। সেই অভিযোগটা হচ্ছে প্রচারটা কম হয়েছে। প্রচারটা কম হয়েছে, এটা তো একটা বিষয় গেলই, কিন্তু প্রচার কম হলেও মানুষ যেহেতু জানছে, ধীরে ধীরে হয়তো বা আরও জানবে। সেক্ষেত্রে আন্তরিকতা কেমন, যে আসলেই কি তারা ভোট দিতে চাচ্ছে? তারা খুবই আন্তরিক। আচ্ছা, তারা শুধু আন্তরিক না, তারা খুব আগ্রহী। যে আমার মনে হয় যে এইখানে যদি তাদেরও কষ্ট করে কোথাও গিয়ে ভোটটা দিয়ে আসতে হতো, কিংবা এটা ফর্ম ফিল আপ করতে হইতো, তারা সেটাই করতো। এবং বাংলাদেশিরা কিন্তু বাইরে যারা আছে, আমার মনে হয় যে আমরা তো প্রবাসে থাকলে ভোট দিতে পারি না, ওইখান থেকে যদি ভোট দিতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। সত্যিই তাই। আমি আমার প্রতিনিধিকে নির্বাচিত করতে পারছি, তাকে ভোট দিতে পারছি। নির্বাচিত বলতে কি আমি ভোট বুঝাচ্ছি, যে তাকে আমি ভোটটা দিতে পারছি। এইটা যেটা আমি ওইখানে বসে আমি করতে পারবো। তবে এই সরকারকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই কাজটা করেছে। একদমই তাই, এবং এই কাজের আসলে সফলতাও আমরা কামনা করি। ভাইয়া, আপনার কাছে জানতে চাইবো যে অভিবাসীরা আসলে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে থাকে। কারো পেপারস ইস্যু, এক একজনের এক এক রকম ইস্যু থাকে। এত ইস্যুর মধ্যে তাদের এরকম একটা পরিতৃপ্তির জায়গাও যদি থাকে, সেটা অবশ্যই আসলে সুন্দরভাবে পালন করা উচিত। আমরা সমস্যার কথা যেহেতু চলে এলাম, সমস্যাগুলো কি কি ধরনের হচ্ছে আসলে অভিবাসীদের? আমরা সাধারণত ইউরোপে কিন্তু এখন ভিসার যে জটিলতাটা আছে, এইটা নিয়ে আমরা অনেক নিউজ করেছি। আচ্ছা, কিন্তু এখনো তেমন কোনো সুফল পাইনি। আচ্ছা, সুফল বলতে কি, আমরা এখনো যে ভিসার যে ব্যাপারটা, যে ভিসা পাওয়ার যে ব্যাপারটা, যেমন দিল্লিতে যাওয়া কিংবা এইখান থেকে ভিসা পাওয়া, এরকম কোনো সুবিধা এখন পর্যন্ত পাইনি। আচ্ছা, যদি এইটা হয়, আমার মনে হয় গ্রিস থেকে অনেক ভালো রেমিটেন্স বাংলাদেশ পাবে। আচ্ছা, এবং 2 বছর আগের আমার কাছে একটা রিপোর্ট আছে, বিশ্বের মধ্যে 14তম এবং ইউরোপের মধ্যে 4র্থ না 5মতম হয়েছিল গ্রিস রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা এইটুক দাবি করতে পারি, আমরা যেহেতু সঠিকভাবে সঠিক নিয়মে বাংলাদেশকে ভালো রেমিটেন্স পাঠাচ্ছি। ভালো রেমিটেন্স বলতে কি, সঠিক রেমিটেন্সটা পাঠাচ্ছি, আমরা কোনো অবৈধ পথ সহসায় অবলম্বন করতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশেরও উচিত, বাংলাদেশ সরকারের উচিত আমাদের নিয়ে ভাবা, আমাদের নিয়ে কাজ করা। আপনি যেমনটা বলছিলেন যে গ্রিসে পর্যটন শিল্পে বেশ এগিয়ে আছে, সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের বিভিন্ন খাত নিয়েই কথা হয়, কিন্তু পর্যটন খাতটা নিয়ে না কেন যেন খুব একটা বেশি কথা হয় না। এটার কারণ কি বলে আপনি মনে করেন? অথবা আপনি যদি বাংলাদেশের পর্যটন খাতের বিভিন্ন সম্ভাবনা আমাদেরকে দেখাতে চান আপনার জায়গা থেকে। এইটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রথম কথা হচ্ছে পর্যটকদের নিরাপত্তা। প্রথম কথা নিরাপত্তা। পর্যটন আপনার কাছে তখনই আসবে যখন আপনার সৌন্দর্যটা ভালো, আপনার খাবারের মান ভালো, আপনার থাকার জায়গা ভালো, আপনি সঠিক এবং বেশ ভালো নিরাপত্তা দিতে পারছেন, খুব কঠোর নিরাপত্তা দিতে পারছেন, তখন কিন্তু পর্যটকরা আগ্রহী হবে। একদমই তাই। তাই বলে যে 2-একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না, তেমন কিন্তু না। প্রত্যেক দেশে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আচ্ছা, আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত, আমাদের খাগড়াছড়ি, আমাদের বান্দরবন,
আমাদের সুন্দরবন, সিলেটের পাহাড়ি অঞ্চল, এই সব জায়গাটা যদি আমরা যদি সরকার যদি বিভিন্ন জায়গায় প্রজেক্টও দিয়ে দেয়, বিভিন্ন কোম্পানিকে প্রজেক্ট দিয়ে দেয়, আচ্ছা। বাংলাদেশি কোনো কোম্পানিতে প্রজেক্ট দিলে তোমার আপনারা এই কাজগুলো করেন, তাহলে আমার মনে হচ্ছে যে বাংলাদেশেও পর্যটন আসবে, পর্যটকরা আসবে। এবং আমি যেহেতু পর্যটকদের সাথে আমাদের কথাবার্তা হয়, আমাদের কাজ করতে গেলে অনেক সময় আসি, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু আগ্রহ আছে বাংলাদেশ নিয়ে। আচ্ছা, বাংলাদেশ নিয়ে অনেক আগ্রহ, এবং বাংলাদেশি শুনলে তারা অনেক কিছু জানতে চায়। বিশেষ করে আমাদের ইলিশ মাছের কথাটা আমি অনেক বিদেশি নাগরিকের কাছে শুনেছি, আচ্ছা। যে ইলিশ মাছের স্বাদটা কেমন। আচ্ছা, আচ্ছা। আমি বলেছিলাম যে আপনি বাংলাদেশে যান, গিয়ে একবার ইলিশ মাছের স্বাদটা ওইখান থেকে আপনাকে নিতে হবে, কারণ আপনি ফ্রোজিং মাছ এখান থেকে এনে ওই স্বাদটা পাবেন না, যে স্বাদটা বাংলাদেশের তাজা মাছে আছে। একদমই তাই। কেমন লাগে যখন বাংলাদেশ সম্পর্কে মানুষের এত আগ্রহ দেখেন? আমি বলবো যে আমার বুকটা মানে ভরে যায়। আমি মানে যদি কোনো কষ্টের মধ্যে কেউ কোনো বিদেশি নাগরিক এসে বলে যে তুমি বাংলাদেশি, কিংবা তোমার বাংলাদেশটা এমন এত সুন্দর জায়গা আছে, তখন নিজেকে মনে হয় যে আমি বাংলাদেশি হিসেবে গর্বিত, যে একটা ব্যাপারটা, তখন আমি আসলে বলতে পারছি না এই জায়গাটা। হ্যাঁ, কিছু অনুভূতি আমি আসলেই আসলে ভাষায় প্রকাশ করা যায় ভাষা না। হারিয়ে ফেলছি, যে এই জায়গাটা আমি খুব অনুভব করি। আচ্ছা, খুব দারুণ করে আসলে আপনি আমাদের আজকের আয়োজন এগিয়ে নিচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে গ্রিসে যাওয়ার ক্ষেত্রে মানুষের যখন আগ্রহ তৈরি হয়, মানুষ অনেকগুলো পথ খোঁজে এবং বেশ কয়েকটি পথ কিন্তু আছেও, কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য পথ হচ্ছে বৈধভাবে যাওয়া। এই যে বৈধভাবে যাওয়া, এই পথগুলোর ক্ষেত্রে মানুষ আসলে একদম শুরুটা কিভাবে করতে পারে? এইখানে দেখেন, গ্রিসের কিছু পলিসি আছে। গ্রিসে যে বর্তমান আমাদের আপাতত বৈধ হওয়ার যেমন পথটা বন্ধ আছে, তেমন ভিসাটা কিন্তু খোলা আছে। আপনাকে ভিসাটা নিতে হলে ওইখানকার কোনো প্রতিষ্ঠানের মালিক, জি, যে যার লোক প্রয়োজন, সে আপনি তার সাথে যোগাযোগ করবেন। আপনি কিন্তু চাইলে কিন্তু যোগাযোগ করতে পারছেন না। আপনার সাথে যোগাযোগ করতে হলে তার একটা মাধ্যম প্রয়োজন। আচ্ছা, সেই মাধ্যমে যদি আপনি যোগাযোগ করেন, সে আপনাকে একটা লেটার দিবে, আচ্ছা, যে আপনাকে আমার প্রয়োজন। ওই লেটার দিয়ে প্রসিডিং শুরু করতে হবে। এর সাথে আপনি জানেন যে আমি যতই বলি যে কোনো বৈধ মাধ্যম নাই, কিন্তু এইখানে কিন্তু কিছু লোক মাঝখানে থেকে যায়। জি, জি, এটা আমি বললেও আসবে, না বললেও আসবে, যেটা বাস্তবতা। আচ্ছা। কিন্তু ভিসার ব্যাপারটা এম্বাসি যতদিন আমাদের এখানে না আসবে, কিংবা অন্য অন্য দেশের এম্বাসি না আসবে, ততদিন পর্যন্ত বিদেশে যারা, বিশেষ করে গ্রিসে যারা যাবে, তাদের জন্য অনেক কষ্টকর একটা সময় পার করতে হচ্ছে। আসলে দেশের বাইরে যাওয়া, বিশেষ করে গ্রিসের মতো দেশে যাওয়া সবার জন্য একটা স্বপ্নের ব্যাপার। সেই স্বপ্নের পথে বিভিন্ন বাধা আসছে, কিন্তু সেই বাধাগুলো আসলে কিভাবে অ্যাভয়েড করা যায়, আমি বলবো কি ধরনের প্রস্তুতি নিয়ে গেলে গ্রিসে আসলে একটু ভালো থাকা যাবে? যদি আপনি কাজ করার উদ্দেশ্যে যান, তাহলে আমি বলবো যে এইখানে অনেক জায়গায় আপনার কিন্তু যে রান্নার, কুকিং, যে শেফের যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়, আচ্ছা, এর থেকে প্রশিক্ষণ নেওয়া উচিত। আচ্ছা, কেউ কনস্ট্রাকশনের প্রশিক্ষণ নিতে পারে। আপনি যখন একটা হাতের কাজ শিখে যাবেন, তখন কিন্তু আপনি ভাষা না জানলেও আপনি কিন্তু ওইখানে গিয়ে কাজ যদি আপনি দেখাইতে পারেন, একবার যদি বুঝাইতে পারেন যে আমি কাজটা জানি, আপনি কিন্তু কাজটা করাই নিতে পারবে। একদম, একদম। এখন আপনি বলতে পারেন ভাষা না জানলে মানুষ কাজ করবে কিভাবে? যারা কথা বলতে পারে না তারাও কিন্তু বেঁচে আছে, তারাও কিন্তু কাজ করে খায়। তো সেই ক্ষেত্রে আমাদেরও বোঝা উচিত, তারা যখন ওইখানে যাবে আস্তে আস্তে, একটা প্রথম কথা যে গ্রিসে গিয়ে কিংবা যে দেশেই যাক না কেন, ওইখানকার একটা স্কুলে ভর্তি হয়ে যাওয়া ভাষা শেখার জন্য। আচ্ছা, দেখা যাবে 6 মাসের মধ্যে তারা আপনাকে চলার মতো ভাষা শিখিয়ে দিতে পারে। আচ্ছা। আর যদি আপনার আগ্রহ থাকে, শেখার আগ্রহ থাকে, একদম। তো সেক্ষেত্রে আপনি যদি 6 মাস যদি ওই স্কুলে সময় দেন, এবং সাথে সাথে আপনি ছোট ছোট কাজ করেন, তাহলে আপনার 6 মাস পরে কিন্তু আপনি ভালোটা জায়গায় পৌঁছাবেন, একদম, আমি মনে করি। আমিও তাই মনে করি এবং আপনার সাথে আসলে প্রত্যেকটি কথাই আমি সহমত। কারণ আপনি যেভাবে গঠনমূলকভাবে বিশ্লেষণ করছিলেন, এই জায়গাটায় আসলে বিশ্লেষণ করার জন্য এইরকম অভিজ্ঞতাই দরকার হয় যতটা আপনার আছে। প্রদীপদা, আপনার সাথে তো আমাদের দীর্ঘদিনের পর আবার দেখা হলো, নিশ্চয়ই আবারও কখনো না কখনো দেখা হবে। আজকে আমরা চলে এসেছি আয়োজনের একদম শেষ পর্যায়ে, যদি আরটিভি দর্শকদের কিছু বলার থাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে প্রথম বাংলাদেশকে ভালোবাসুন, তারপর আপনি যে কিছু কোনো কাজ করতে পারবেন। তবে যে কেউ যদি বিদেশ যাওয়ার বা প্রবাসে
যাওয়ার পরিকল্পনা করে থাকেন, আমি তাদেরকে বলবো অবশ্যই নিজে একটা কাজ শিখে যান। একটা পারেন, দুইটা পারেন, যে কোনোভাবে কাজ শিখে যান এবং ওইখানে অবশ্যই বৈধ পথে যাবেন। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে প্রবাস থেকে বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনারা ভীষণ উপভোগ করেছেন, কারণ উপভোগ করার মতো বেশ কিছু বিষয় ছিল। গ্রিসের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে আমরা আজকে কথা বলেছি এবং গ্রিসের সাথে সহাবস্থানের মাধ্যমে আমরা আমাদের জায়গাকে এবং তাদের জায়গাকে আরও কিভাবে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি, সেটি ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। একই সাথে আমাদের অতিথিকে আমরা আবিষ্কার করেছি বিভিন্নভাবে। সবাই ভালো থাকবেন। আগামীতে আবারও নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মাসুক সিদ্দিক। আল্লাহ হাফেজ।